ভারতের পশ্চিমবঙ্গের এই যে বিজেপি শাসক এখন মানে বিজেপি সরকার একটা একটা অনন্য সাধারণ নজির স্থাপন করছে তারা, যেটা নাকি ইতিহাসে বিরল, মানে পৃথিবীর বিভিন্ন দেশে বিরল। মানে এখানেই তারা যে আসলে আদর্শের রাজনীতি করে সেটা কিন্তু বোঝা যায়। তো সেটা কি? সেটা হলো যে এখানে এই যে একটা মহিলা, নাম হলো কি কলিতা মাঝি, কলিতা মাঝি, হ্যাঁ নাকি মাঝি, এই কলিতা মাঝি তাকে কিন্তু নমিনেশন খালি দেয়ই নাই এই যে বিজেপি এই সাম্প্রতিক নির্বাচনে, সে জিতে আসছে এবং জিতে খালি আসেই নাই, তাকে কিন্তু আবার মন্ত্রীও বানিয়েছে। কিন্তু এর মধ্যে সিগনিফিক্যান্স কি? সিগনিফিক্যান্সটা হলো এই কলিতা মাঝি কিন্তু একজন গৃহপরিচারিকা, স্রেফ হাউসমেইড, অর্থাৎ আমরা সোজা ভাষায় যাদের বলি কাজের মহিলা, আর বাংলাদেশে বরিশালের পরিভাষায় বলা হয় যে কাজের মাতারি। তো এই যে মানে পরিচারিকা থেকে মন্ত্রী কলিতা মাঝি এটা। তো এখন এ নাকি 4 ভাষায় কাজ করতো। এর বাড়ি কোথায়? মালদা নাকি না বীরভূম, কোথায় জানি, যা কোথায় বাড়ি, কোন জেলায় বাড়ি, এটা এখানে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো যে এই ধরনের একজন ব্যক্তিকে এই যে বিজেপি তাদের যে ইলেকশনে নমিনেশন দিয়েছিল, এবং হ্যাঁ তাকে শুধুমাত্র বিধায়ক হিসেবে রেখে দিলেও পারত, কিন্তু না, তাকে বিধায়ক হিসেবে রাখে নাই, তাকে একেবারে মন্ত্রী বানিয়েছে। তো তার পরিচয় কি? সে একজন মানে কাজ করে, কাজের মাথারি আর কি, কাজের মহিলা। বাংলাদেশে আমরা কাজের মাথারি বলি। তো কাজের মহিলা যে নাকি 4টা বাড়িতে কাজ করত এবং প্রত্যেক বাড়ি থেকে 1000 টাকা বেতন পেত। তো 4 ভাষা থেকে কাজ করে 4000 টাকা পেত। এভাবেই কিন্তু তার সংসার চলতো, মানে এত দরিদ্র, হত দরিদ্র। এখন তার লেখাপড়া কতদূর কে জানে, বাট এটাই ছিল কিন্তু তার পেশা, অর্থাৎ সত্যিকার অর্থে একজন দিনহীন সর্বহারা মানুষ। তো একে কিন্তু 2021 সালেও বিজেপি নমিনেশন দিয়েছিল এবং ইলেকশন করছিল, সেবার কিন্তু পরাজিত হয়েছিল। বাট এইবার 12,000 ভোটের মার্জিনে সে জিতে চলে আসছে, অ্যান্ড নাও শি ইজ এ মিনিস্টার। তো এখন এটা কিন্তু মানে বিষয়কর না, এটাতে চিন্তাই করা যায় না। এই যে এ থেকে একটা জিনিস বোঝা গেল যে বিজেপি যাদেরকে নমিনেশন দিয়েছিল তাদের কারো কাছ থেকে যে সাদা টাদা নেয় নাই, তার একটা অন্যতম লক্ষণ কিন্তু এটাই। বাট ওই তৃণমূল কংগ্রেস তারা যাদেরকে নমিনেশন মানে টিকিট দিয়েছিল, প্রত্যেকের কাছ থেকে নাকি অভিষেক ব্যানার্জি টাকা নিয়েছিল, প্রত্যেকের কাছ থেকে অভিষেক ব্যানার্জি নাকি টাকা নিয়েছিল। আর যদি 2-1 কাছ থেকে না নিয়েও থাকে, অধিকাংশের কাছ থেকে নিয়েছিল। এবং আমরা বাংলাদেশেও কিন্তু বস্তুত কল্পনাই করতে পারি না, বাংলাদেশে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, তারপরে এই যে আওয়ামী লীগ, হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ, এদের দল থেকে নমিনেশন যদি কেউ পাইতে চায় তাহলে তাকে কোটি কোটি টাকা চাঁদা দিতে হয়। সম্ভবত জামাত ইসলামের ক্ষেত্রে এইটা দেয়া লাগে না। জামাত ইসলাম, হ্যাঁ জামাত ইসলাম একটা আদর্শিক রাজনৈতিক দল, সেখানেও কিন্তু এরকম কেউ নমিনেশন পাইতে গেলে তার টাকা দেওয়া লাগে না। তো ভারতের এই বিজেপি এরা একটা আদর্শিক দল, অর্থাৎ এই হেতু তাদের দল থেকে নমিনেশন পেতে গেলে সেখানে যোগ্যতা এনাফ, যোগ্যতা, ডেডিকেশান, এগুলোই এনাফ, সেখানে টাকা পয়সা দেওয়া লাগে না। তো এই যে কলিতা মাঝি, অবশ্যই সে টাকা দিয়ে নমিনেশন কেনে নাই, মানে টিকিট কেনে নাই, তাই না? তারপরে জিতে তাকে কিন্তু ওই যে বিধায়ক হিসেবে রেখে দিলেও পারত, কিন্তু তাকে একেবারে মন্ত্রী বানিয়েছে এই যে বিজেপি। এই যে উজ্জ্বল নমুনা, এটা কিন্তু মানে একটা বিশাল ব্যাপার। এর আগে আপনারা যদি দেখেন যে ওই তৃণমূল কংগ্রেস যে গত যে সরকারটা ছিল, এটা অনেকটা কলকাতা ক্লাবের মতো ছিল। কলকাতা ক্লাবের মতো বুঝছেন তো, তাদের মন্ত্রীদের একটা বিরাট অংশই ছিল কলকাতাবাসী, মানে কলকাতার লোকজন নিয়েই তারা তাদের সরকার গঠন করছিল, আর বাইরে থেকে করছিল, কিন্তু কলকাতার একটা উল্লেখযোগ্য অংশ লোকজনই কিন্তু কলকাতাবাসী ছিল। এবং তারা ওই যে যেহেতু জনগণের প্রতি যদি কোনো দায়বদ্ধতা না থাকে, দায়িত্ব না থাকে, তাহলে কাকে কি মন্ত্রী বানালো এটা নিয়ে তো মাথা ঘামানোর কোনো টাইম নেই। কিন্তু এইবার এই বিজেপি এই যে শুভেন্দু অধিকারী যে করলো, সরকার গঠন করলো, আপনারা যদি দেখেন সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে একেবারে রেশিও অনুযায়ী সে কিন্তু মন্ত্রী বানিয়েছে। সে উত্তরবঙ্গের
থেকে ওই সেই উত্তরবঙ্গের যে গোর্খা তার মধ্যে থেকে একজন দেখলাম যে ওই মন্ত্রী বানিয়েছে। আবার এদিকে মতুয়া সম্প্রদায় থেকে এই যে পশ্চিমবঙ্গের যে এই উত্তর 24 পরগনার যে মতুয়া সম্প্রদায় আছে তার মধ্যে থেকে মন্ত্রী বানিয়েছে। তারপরে আবার ওই দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রী বানিয়েছে, মানে সমস্ত সম্প্রদায় থেকে তারপরে সাঁওতাল সম্প্রদায় থেকে মন্ত্রী বানিয়েছে, মানে সমস্ত সম্প্রদায় থেকে মন্ত্রী বানিয়েছে। অর্থাৎ অন্য কথায় বিজেপি যে মেসেজটা এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে দিতে চাইল যে দেখো এরা সবাই ডেডিকেটেড লোকজন, এরা সবাই ডেডিকেটেড এবং আদর্শবান লোকজন, এরা প্রত্যেকে মন্ত্রী হওয়ার যোগ্য। সুতরাং আমি নিজে ওই কলকাতার ওই উচ্চ বিত্ত সম্প্রদায়ের লোকজন তারা এমনিতেই মজায় আছে, তাদেরকে ধরে বেঁধে আবার মন্ত্রী বানাবো আরও মজায় থাকবে না, তা তো হয় না। আর তারা তো সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না। যেমন এই যে কলিতা মাঝি, এ তো মন্ত্রী, তাই না? এ সাধারণ মানুষের দুঃখ কষ্ট যেরকম বুঝবে এরকম কিন্তু একজন কলকাতা থেকে নিয়োজিত মন্ত্রী কিন্তু সেটা বুঝতে পারবে না। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে সে যেহেতু কাজের মহিলা ছিল, এখানে খালি মন্ত্রী হলে তো হয় না, মন্ত্রীদের তো অনেক ফাইলিং কাজ টাজ করা লাগে, অনেক কিছু বোঝাবুঝির ব্যাপার স্যাপারও আছে, এখানে একটু লেখাপড়ারও দরকার আছে। একেবারে মোটে লেখাপড়া টোড়া নাই, তার পক্ষে মন্ত্রিত্ব করা কঠিন। যেমন বাংলাদেশে আমরা এই সমস্যাটা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে আমরা উপলব্ধি করতাম। ওনারও তো লেখাপড়া তেমন ছিল না, বাট উনি তো দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? তা আমরা কিন্তু খেয়াল করতাম এবং আমরা বুঝতাম যে উনি প্রশাসনিক কর্মকাণ্ড খুব একটা বেশি কিছু করতেন বলে মনে হতো না। তার যে পারিষদবর্গ আশেপাশে আছে তারাই করে দিত, উনি হয়তো শুধু সাইনটা করতেন। এবং এতে করে কিন্তু সমস্যা হতো, উনি প্রচণ্ড রকমভাবে অন্যের উপর নির্ভরশীল থাকতেন। তো এখন এই কলিতা মাঝি কতদূর লেখাপড়া করছে, ভারতে তো আবার ওই যে লেখাপড়া একটু বেশি করলেও ওই গৃহ পরিচারিকার কাজ করা এটা সেখানকার অস্বাভাবিক কোনো ঘটনা না। এখন দেখা যাক কি হয়। অন্যান্য লোকজন শিক্ষিত সজ্জন আছে, বুঝাবে। আর তা বাদে মন্ত্রীর কাজ তো বস্তুত পলিসি মেকিং করা, তাই না? মানুষের সুখ দুঃখ বুঝে সেই অনুযায়ী পলিসি মেকিং করা, প্রজেক্টে সম্মতি দেওয়া, আর বাকিগুলো তো ওই যে সচিবরা করে, অর্থাৎ যারা আমলা তারাই করে। তো এটা একটা উজ্জ্বল নমুনা, এটা একটা উজ্জ্বল নমুনা যে অবহেলিত সম্প্রদায়ের প্রতি এই যে শুভেন্দু অধিকারীর একটা যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। আর শুভেন্দু অধিকারী নিজেও তো কলকাতার বাইরের মানুষ, ওই যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কাথি, তো ওই জায়গার মানুষ। অতএব তার মন্ত্রিসভায় যে কলকাতা শহরের বাইরের লোকজন বেশি থাকবে এটা তো বলাই বাহুল্য, কারণ এরা তো সারা জীবন দেখে আসে কলকাতার মধ্যে লোকজনই খালি মাতবাড়ি সাতবাড়ি করে এবং ফলাফল পশ্চিমবঙ্গের অধঃপতন, তাই না? তো এই প্রচলিত যে ধারা, এটার এগেনস্টে গিয়ে একটা বিস্ফোরণ ঘটালো শুভেন্দু অধিকারী, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ।